হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ফিজিওথেরাপি টিপস অ্যান্ড ট্রিক্স পার্ট 2তে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অ্যাকিউট রাই নেক নিয়ে। রাই নেক এটা খুবই কমন, যদিও আমরা অনেকে হয়তো রাই নেক বললে বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি বলি যে ব্যথায় ঘাড় বাঁকা হয়ে গেছে বা নেকটা একপাশে টিল্টেড অথবা টুইস্টেড অবস্থায় আছে, তাহলে আমরা অনেকেই বুঝতে পারবো যে অনেকেই এটা খুবই কমন সিমটম আমরা দেখি নিয়মিত ক্লিনিকে। পেশেন্টের ঘাড়ে ব্যথার কারণে তার ঘাড়টা একপাশে কাত করে রাখে সে, এটাকে আমরা রাইনেক বলি। তো আজকে আমরা রাইনেক এটা কি, রাইনেকের যে কারণ, ফ্যাসেট জয়েন্ট অথবা ডিস্ক, কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, সোর্স অফ পেইন, এবং এগুলোর ক্ষেত্রে আমরা মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট কী হবে সেটা নিয়ে একটা সাধারণ একটা আইডিয়া দিব। খুবই শর্ট লেকচার, ডিটেলস আলোচনা করা সম্ভব না, বাট একটা ব্রিফ একটা আইডিয়া সবার জন্য, যারা স্টুডেন্ট অথবা যারা নিউ গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট তাদের জন্য। সো রাইনেক, এটার ডেফিনেশন যদি আমরা বলতে চাই বা ডিফাইন করতে চাই, তাহলে বলতে হয় রাইনেক ইজ অ্যান অ্যাকিউট কন্ডিশন, যে ক্ষেত্রে পেইনফুলি টুইস্টেড এবং টিল্টেড নেক অবস্থাটা তৈরি হয়। পেশেন্ট যে পাশে ব্যথা, সে ঘাড়টা তার উল্টা দিকে, অন্যদিকে সে টিল্টেড করে রাখবে পেইনের কারণে, এবং এক্ষেত্রে পেশেন্টের নেক পেইন থাকবে, স্টিফনেস থাকবে, এবং আমি যখন পালপেট করব আমরা সবাই মাসল স্প্যাজম দেখতে পাবো বা ফিল করতে পারবো। ভেরি কমন, ইয়াং, অ্যাডাল্ট, সবার ক্ষেত্রে এটা খুবই কমন। দুই ধরনের রাইনেক থাকতে পারে। রাইনেক যেমন একটা ফ্যাসেট রিলেটেড বা ফ্যাসেট জয়েন্টের সমস্যার কারণে বা ফ্যাসেট লকিংয়ের কারণে, আর একটা হচ্ছে ডিস্ক সমস্যার কারণে, ডিস্কের বালজিং অথবা প্রোল্যাপসের কারণে রাইনেক থাকতে পারে। তো ডিফারেন্সিয়েটটা কেন জরুরি, কেন ফ্যাসেট জয়েন্টের সমস্যা নাকি ডিস্কের সমস্যার কেন আমরা আলাদা করার প্রয়োজন? কারণ হচ্ছে যে ট্রিটমেন্টটা খুবই ডিফারেন্ট। কারণ ফ্যাসেট জয়েন্টের যদি লকিং হয় এবং রাইনেক তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় ম্যানিপুলেশন ভালো কাজ করতে পারে, বাট যদি ডিস্কের কারণে যদি রাইনেক হয়, সেখানে ম্যানিপুলেশন করলে অবস্থা খুব সিরিয়াস অথবা সিভিয়ার পেইন পেশেন্ট ফিল করতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কি আসলে ফ্যাসেটের কারণে নাকি ডিস্কের কারণে। তো ফ্যাসেট জয়েন্টের রাইনেক হলে, তার মানে এটাকে আমরা বলতে পারি যে ফ্যাসেট জয়েন্ট যদি লকিং হয়ে যায়, সেক্ষেত্রে রাইনেক হতে পারে, ঘাড় একপাশে কাত হয়ে করে রাখতে পারে পেশেন্ট তার কমফোর্টের কারণে। তো খুবই কমন ফ্যাসেট জয়েন্ট লকিংয়ের জন্য, এবং ফ্যাসেট জয়েন্ট লকিংটা বেশি কমন বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেন অথবা ইয়াং অ্যাডাল্টস, এদের ক্ষেত্রে ফ্যাসেট লকিংটা খুবই কমন, এবং এটা মোস্টলি হয় C2 C3 লেভেলে। এটা শুরুটা হয় খুবই সাডেন, যেমন কেউ হয়তো খুব দ্রুত টাওয়েল দিয়ে মাথা মুছতেছে, হঠাৎ করে রং মুভমেন্ট করার কারণে সে ঘাড়ে একটু ব্যথা পেল, এরপরে সে ঘাড় নাড়াতে পারতেছে না। তার মানে এটা অনসেটটা বা শুরুটা খুবই সাডেন, এবং একটি মুভমেন্টগুলো খুব কমনলি মার্কড, যেমন তার যে পাশে তার লকিং হবে সে পাশে সে ঘাড় সাইড ফ্লেকশন করতে পারবে না বা রোটেশন করতে পারবে না, খুবই পেইন হবে, এবং হাত দিয়ে টাচ করলে দেখা যাবে তার মাসল স্প্যাজম আছে। এবং সে যে পজিশনটা অ্যাডাপ্ট করবে সেটা হচ্ছে তার যে পাশে ব্যথা, যে পাশে লকিং হয়েছে, তার অন্য সাইডটাতে সে অন্য পাশে সে ফ্লেক্স করে রাখবে এবং কিছুটা সামনের দিকে ফরওয়ার্ড ফ্লেকশন করে রাখবে। এটা তার জন্য কমফোর্টেবল পজিশন। তো এটার কনসেপ্টটা এরকম যে অনেকে বলে যেটা ফ্যাসেট জয়েন্টটা কীভাবে লকড হয়। আমাদের যে সাইনোভিয়াল, কারণ আমরা জানি ফ্যাসেট জয়েন্ট একটা সাইনোভিয়াল জয়েন্ট, এখানে সাইনোভিয়াল ফোল্ড থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, যেটাকে সাইনোভিয়াল ফোল্ডটাকে বলা হয় মেনিসকাস অথবা মেনিসকয়েড বডি। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দিস ইজ ফ্যাসেট জয়েন্ট, এটা একটা ফ্যাসেট, এখানে একটা ফ্যাসেট, এটার মাঝখানে যে মেনিসকাসের যে মেমব্রেনটা, এটা নর্মাল জয়েন্টের ক্ষেত্রে মেনিসকাসের যে মেমব্রেনটা বা ফ্যাসেট সাইনোভিয়াল ফোল্ড যেটা, এটা নর্মাল অবস্থায় আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনোভিয়াল যে ফোল্ডটা
দুইটার মাঝখানে, দুইটা ফ্যাসেটের মাঝখানে এটা জ্যামড হয়ে গেছে বা আটকে পড়েছে। এবং এই সাইনোভিয়াল যে ফোল্ডটা, এটা খুবই, এটার সেন্সরি সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই, এবং এটার ব্লাড সাপ্লাই আছে, যার ফলে এটা ইন্টারাপ্ট হলে বা জ্যামড হলে এটা খুবই পেইনফুল হয়, যেহেতু এটার নার্ভ সাপ্লাই আছে এটাতে। এখানে আমরা ক্রস সেকশন দেখতে পাচ্ছি, একটা ফ্যাসেট, দুইটার মাঝখানে সাইনোভিয়াল যে ফোল্ডটা এটা জ্যামড হয়ে আছে এখানে, যেটা এই কম্প্রেশনের কারণে এখানে পেশেন্ট প্রচণ্ড রকম পেইন ফিল করবে। যদি কোনো ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যদি সাইনোভিয়াল ফোল্ডটাকে আমরা ফ্রি করে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে যেসব টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়, নাম্বার 1 হচ্ছে সাস্টেইন ম্যানুয়াল ট্রাকশন। খুব জেন্টাল ম্যানুয়াল ট্রাকশন অ্যাপ্লাই করা হয় ইন দ্য লাইন অফ ডিফর্মিটি। তার মানে পেশেন্ট যদি তার ঘাড়টা এদিকে থাকে, আমি যখন ট্রাকশন দিব ম্যানুয়ালি হাত দিয়ে, আমি এই লাইন বরাবর ট্রাকশনটা দিব, এটা লাইন অফ দ্য ডিফর্মিটি। উদ্দেশ্যটা কি? মাসলটাকে রিল্যাক্স করা। নাম্বার 2 ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে স্ন্যাগ অথবা সাস্টেইন ন্যাচারাল এপোফাইশিয়াল গ্লাইড। এটা একটা মালিগান কনসেপ্ট, যেখানে আমরা আমাদের থাম্ব ইউজ করতে পারি, অথবা আমরা ভিন্ন স্ট্রাপ ইউজ করতে পারি জয়েন্ট বরাবর। ফ্যাসেট জয়েন্টটাকে গ্লাইড করে আমরা সাইনোভিয়াল যে ফোল্ড যেটা জ্যামড হয়ে গেছে বা যেটা আটকা পড়েছে, সেটা আমরা ফ্রি করে দিতে পারি। অথবা আমরা অ্যাপ্লাই করতে পারি জয়েন্ট মোবিলাইজেশন, যেমন প্যাসিভ অ্যাক্সেসরি ইন্টারভার্টেব্রাল মুভমেন্টস অথবা প্যাসিভ ফিজিওলজিক্যাল ইন্টারভার্টেব্রাল মুভমেন্টস আমরা অ্যাপ্লাই করতে পারি, যেখানে যে পাঁচটাতে সমস্যা বা সেটাকে ইউনিলাটারাল আমরা পিএ গ্লাইড অথবা পোস্টেরিয়র গ্লাইড করতে পারি। নাম্বার 4 ইজ ম্যানিপুলেশন। সামটাইমস ম্যানিপুলেশন করলে অনেক সময় ফ্যাসেট জয়েন্টটাকে আমরা ফ্রি করে দিতে পারি। ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস, যেমন আইস ইনিশিয়াল স্টেজে যখন ব্যথাটা হয় বা যখন হয় তার 1-2 দিনের মধ্যে আমরা আইস অ্যাপ্লাই করতে পারি। আফটার দ্যাট আমরা ময়েস্ট হিট অ্যাপ্লাই করতে পারি, আমরা ফ্যাসেট জয়েন্টে আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাই করতে পারি, টেন্স অ্যাপ্লাই করতে পারি। এগুলো আমরা ক্লিনিকে আমরা ইউজ করতে পারি, যেটা আমরা মনে করি অ্যাপ্রোপ্রিয়েট। হোম এক্সারসাইজ দেওয়া হয় পেশেন্টকে, তাকে শেখাই দেওয়া হয় কীভাবে স্ন্যাক সে নিজে অ্যাপ্লাই করবে। তাকে বলা হয় যে মুভমেন্টগুলো পেইন ফ্রি সেদিকে মুভ করার জন্য, যেমন তার ডান দিকে হয়তো তার বাম পাশের সমস্যা, তাকে বলা হয় ডান দিকে রোটেশন, তারপর ডান দিকে সাইড ফ্লেকশন করতে বলা হয়। এতে যেটা হয়, তার ফ্যাসেট জয়েন্টটা অফ-হ্যান্ডেড সাইডে যে ফ্যাসেট জয়েন্টটা ওটা ওপেন আপ হয়, এবং গ্র্যাজুয়ালি তাকে মোটর কন্ট্রোল এক্সারসাইজ, যেমন তার ডিপ নেক ফ্লেক্সার স্ট্রেংথেনিং বাড়াতে বলা হয়। তাকে এডুকেট করা হয় কী কী রং পশ্চার তাকে অ্যাভয়েড করতে হবে, সে কীভাবে রাতে ঘুমাবে, কীভাবে পিলোটা ইউজ করবে, বা একটা এক্সট্রা রোল টাওয়েল কীভাবে ঘাড়ের নিচে সে ইউজ করবে, সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়। ছবিতে দেখতে পাচ্ছি আমরা এখানে ইনলাইন ট্রাকশন আমরা আমরা সিটিং পজিশনে করতে পারি অথবা স্ট্যান্ডিং পজিশনে করতে পারি। আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখব। Sorry. We'll have you slide off the edge if you don't mind. Again, if a person does not have temporomandibular joint problems, your target points can be the posterior aspect of the neck and can be the jaw. And it looks like this. I usually stride stand to make things easy. I will lace my hands behind the occiput and then using my last 2 digits to the chin and apply a slight traction. আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্লাইড ট্রাকশন অ্যাপ্লাই করতে হবে। তবে যেসব পেশেন্টের টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে পেইন থাকে, তাদেরকে সেসব ক্ষেত্রে আমরা চিনে এখানে হাত দিব না। ভেরি জেন্টাল ট্রাকশন। And that she does not appreciate somebody pulling through her jaw, you can actually use a double hand grip, and that's where you come in posteriorly to the occiput. তাদের টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টে পেইন আছে, তাদের ক্ষেত্রে আমরা এইভাবে 2 হাত দিয়ে বেস অফ দ্য স্কালে হাত রেখে আমরা ট্রাকশন দিব। We'll have you slide off the edge if you don't mind. Again. এছাড়া আমরা অ্যাপ্লাই করতে পারি পেসিভ ফিজিওলজিক্যাল ইন্টারভার্টেব্রাল মুভমেন্ট। যদি পেশেন্টের এই পাশের সমস্যাটা থাকে, আমি তাহলে তার রোটেশন করব
উল্টা দিকে, যাতে তার ফ্যাসেট জয়েন্টটা ওপেন আপ হয়। এই পেশেন্টের ক্ষেত্রে তার সমস্যাটা তার এই সাইডটাতে, আমি অপোজিট সাইড থেকে আমি কাইন্ড অফ সাইড গ্লাইডিং করতেছি, যাতে তার এই পাশের ফ্যাসেট জয়েন্টটা ওপেন আপ হয়। Position the patient supine with their head and neck off the edge of the table. Stand at the head of the patient with your feet in a walk stance facing the same direction as the mobilization. To treat left cervical rotation, support the head and flex the neck to the level to be treated while monitoring segmental motion with your right fingertips. Using your left hand, cradle the left side of the patient's head and grasp the chin. Place your right hand broadly across the posterior aspect of the neck, positioning your second MCP joint just to... এটার মাধ্যমে আমরা তার যে এই যে সাইডটা, তার রাইট সাইডটা আমি ওপেন আপ করতে পারি। তাকে আমি লেফট সাইডে আমি রোটেশন করতেছি, অথবা লেফট সাইডে আমরা সাইড ফ্লেকশন করতেছি। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো আমরা কীভাবে প্যাসিভ অ্যাক্সেসরি ইন্টারভার্টিব্রাল মুভমেন্টস আমরা অ্যাপ্লাই করতে পারি। যে সাইড যেখানে ফ্যাসেট জয়েন্টের সমস্যা, সেখানে আমরা ইউনিল্যাটারাল পিএ গ্লাইড আমরা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু তার পেইনটা অ্যাকিউট, আমি অ্যাপ্লাই করব গ্রেড 1, 2, অথবা যদি পেইন অ্যালাউ করে তাহলে গ্রেড 3 পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা একটা ভিডিও দেখি। Okay, so just going to check the Z joints for tenderness. It's C2, 1, 2, I should say. তো আমরা স্পাইনাস প্রসেস থেকে আমরা সাইডে ফিউ সেন্টিমিটার সাইডে আমরা ফ্যাসেট জয়েন্টটা বা আর্টিকুলার পিলারটা আমরা পাবো। আমরা সেখানে যদি পেশেন্ট যদি পেইন কমপ্লেন করে, সেখানে আমরা ভেরি জেন্টেল পোস্টেরিয়র গ্লাইড করতে পারি। তবে এটা করার পরই আমরা যে কোনো সেগমেন্টে বা যে কোনো লেভেলে কিছুক্ষণ করার পর 30 সেকেন্ডস বা 1 মিনিট করার পরে অবশ্যই আমাদেরকে পেশেন্টের মুভমেন্ট চেক করতে হবে, যে তার মুভমেন্টটা অনেক, তার পেইনটা কমলো কিনা বা তার রেঞ্জটা বাড়লো কিনা। যদি বাড়ে, যদি পেইনটা কমে এবং রেঞ্জটা বাড়ে, তাহলে আমি এটা কন্টিনিউ করবো। আদারওয়াইজ we have to apply a different technique. Okay, so just going to check. নেক্সট আমরা স্ন্যাক নিয়ে আলোচনা করবো। স্ন্যাক বা সাস্টেইন ন্যাচারাল অ্যাপোফাশিয়াল গ্লাইডস এর একটা মালিকান কনসেপ্ট। এটা খুবই ইফেক্টিভ এবং আমি বলবো মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর দ্য ফ্যাসেট জয়েন্ট লকিং। আমরা যে ফ্যাসেট জয়েন্টটা অফেন্ডেড অথবা পেইনফুল, সেটা সেটা এক লেভেল নিচে অথবা সেম লেভেলে আমরা স্ন্যাক অ্যাপ্লাই করতে পারি, এবং গ্লাইডিং ফোর্সটা হবে টুয়ার্ডস দ্য আই বল, এবং গ্লাইড করা অবস্থায় পেশেন্টকে আমরা বলবো তার পেইনফুল মুভমেন্টটা সে করবে। এবং যারা আমরা মালিকান ট্রেনিং আমরা করেছি, আমরা জানি যে অবশ্যই মুভমেন্টটা পেইন ফ্রি হতে হবে, এবং প্রথম দিনে আমরা খুব বেশি করতে পারি না, হয়তো 6 বার বা 7 বার সে করার পর সে দেখবে তার পেইনের কী অবস্থা, সে ভালো ফিল করে নেক্সট ডে সে মোর দেন ওয়ান্স সে অ্যাপ্লাই করতে পারে। এখানে আমরা ফ্যাসেট জয়েন্ট দেখতে পাচ্ছি এই মডেলটাতে। যদি এরকম হয় যে তার ফ্যাসেট জয়েন্ট লকিং আছে, তখন আমি আমার থাম দিয়ে আমি গ্লাইড আপ করবো টুয়ার্ডস দ্য আইবল। তো আমরা একটা ভিডিও দেখি। আমরা এখানে ভিডিও দেখতে পাবো যে কীভাবে ইন এ প্রপার ওয়ে আমরা স্ন্যাক অ্যাপ্লাই করতে পারি। To take away pain of the patient. So you have to constantly communicate with the patient whether your glide is pain-free or not. Your pressure should be such that it should remove pain of the patient and increase range of the patient. You must synchronize well with the patient in order to sustain the glide. As the name implies, sustained natural apophyseal glide. You must not be faster or slower than the patient. You have to move with the same speed of the patient. You will be hooking the inferior portion of the spinous process there, or if you want to do the unilateral snag, you will be working on the facet joint, articular pillar of the cervical spine. And why I am going to push it towards the eyeball, because this is what the treatment plan is, anterior-cranially, that is towards the eyeball you need to snag. It is best indicated for C3 to C7 level. So the hand placement is going to be the medial part of the thumb, and then this is going to be pushed by another thumb.
We are not going to use pulp of the thumb purposely, because if you use pulp of the thumb, you're going to push two spinous processes simultaneously. And to avoid two spinous processes, I'm going to use medial side, so you move only one segment at a time. And then ask patient to put the passive pressure in the spring extension. There is no passive, so I'm asking her to do the patient if that, and when ask patient to do the offending movement. Like in this case, offending movement is flexion. Ask patient to bend forward, and when patient is going forward, ask patient if that is pain-free. If it is pain-free, she can apply passive pressure using her both arms in the same direction, and then you come back gently. Imagine it is a right side flexion giving pain, so I'm asking her to do the right side flexion, and patient will give passive overpressure only if it is pain-free and you are able to gain some range of motion. If it is left side flexion, go for the left side and then ask patient to put the passive pressure in the similar way, or it might be the extension causing pain to the patient, and then we'll ask patient to do the extension and make sure during extension there is no passive overpressure. If it is rotation, you ask patient to do the offending movement and then you move back. তবে যদি তার পেইন যদি তার সেন্ট্রালি পেইন হয়, তাহলে তার আমরা স্পাইনাস প্রসেসে আমরা গ্লাইড করব। যদি তার ইউনিল্যাটারাল পেইন হয়, আমরা তার ফ্যাসেট জয়েন্টে আমরা গ্লাইড করব। নেক্সট আমরা আলাপ করব ডিসকোজেনিক রাই নেক। যদি ডিস্কের সমস্যার কারণে, ডিস্কের ইনজুরির কারণে অথবা ডিস্ক বালজের কারণে যদি পেশেন্টের রাই নেক হয় বা তার ঘাটটা একদিকে কাত থাকে, এক্ষেত্রে নার্ভ রুট কম্প্রেশন বা ইরিটেশন থাকতে পারে, নাও থাকতে পারে। সাধারণত এটা শুরু হয় গ্র্যাজুয়ালি। যেমন পেশেন্ট বলবে যে সারা রাত আমি হয়তো রংভাবে শুয়েছিলাম, হয়তো দুইটা বালিশ অথবা বালিশ ছাড়া শুয়েছিলাম, সকালবেলা আমার ঘাড় নাড়াতে কষ্ট হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো, এবং যাদের বয়স বেশি, ওল্ডার এজ, যেমন মিডল এজ গ্রুপ, যেমন 30, 40, 50, সাধারণত 30-40 এই বয়সটাতে ডিসকোজেনিক রাই নেকটা খুব কমন। অনেকের ক্ষেত্রেই তাদের হিস্ট্রি থাকে, তাদের হয়তো সার্ভাইকাল স্পন্ডালোসিস অথবা ডিজেনারেটিভ ডিজিজ থাকতে পারে। সাধারণত পেশেন্ট অনেক ডিপ পেইন ফিল করে, অনেক সময় পেইনটা রেফার্ড হয় তার মেডিয়াল বর্ডার অফ দ্য স্ক্যাপুলা, এখানে পেইনটা অনেক সময় রেফার্ড হতে পারে। অনেক সময় পেইনটা হাতের দিকে আসতে পারে, এটা ডিপেন্ড করে কোন রুটে সমস্যা, এবং সাধারণত এটা হয় C5, C6 এই লেভেলগুলোতে বেশি হয়। Patient typically present with lateral flexion deformity with some rotation and possibly flexion. একই অবস্থা, যেদিকে ব্যথাটা বেশি, পেশেন্ট নেকটা তার অন্য সাইডে ফ্লেক্স করে রাখবে এবং স্লাইটলি ফরওয়ার্ড ফ্লেকশন। আমি কয়েকটা কন্ডিশন দেখতে পাচ্ছি যে কয়েকটা কজ, যেমন পেশেন্ট রংভাবে শুয়ে আছে, অনেক হ্যাভি লোড সে লিফট করতেছে, যেটা আলটিমেটলি পেশেন্ট অনেক ক্ষেত্রে ডিসকোজেনিক রাই নেক তৈরি করতে পারে। যেমন পুর পশ্চার, আমরা যেভাবে বসি, অনেকক্ষণ এভাবে বসে থাকলে, অনেক রংভাবে আমরা যদি বিছানায় শুই, এক্ষেত্রেও এটা আমাদের ডিসকোজেনিক রাই নেক করতে পারে। ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টকে আমরা এডুকেট করতে হবে কীভাবে আমরা তাদের পশ্চার কারেকশন করব। তাদেরকে কিউ, ফিজিক্যাল ম্যানুয়াল কিউ দিতে হবে যে তাকে সে কীভাবে পশ্চার কারেকশন করবে, কীভাবে সে লম্বা রোল ইউজ করে বসবে, এবং যদি তার নেক পেইন খুব বেশি হয়, তাকে আমরা বলি একটা সিঙ্গেল পিলো এবং একটা রোল টাওয়াল আন্ডার নেক ইউজ করার জন্য। ট্রিটমেন্টের ক্ষেত্রে ডিসকোজেনিক রাই নেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট। এখানে আমরা কোনো ম্যানিপুলেশন অ্যাপ্লাই করব না, কারণ আমি বলেছি যে ম্যানিপুলেশন অ্যাপ্লাই করলে পেশেন্টের পেইনটা খুব বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। ম্যানুয়াল থেরাপি ক্ষেত্রে আমরা সেগমেন্টাল রোটেশন আর সাইড ফ্লেকশন অ্যাওয়ে, যেদিকে ব্যথা তার উল্টা দিকে সাইড ফ্লেকশন অথবা রোটেশন আমরা করি। সাস্টেন ম্যানুয়াল ট্রাকশন, আমরা সাধারণত ট্রাকশনটা প্রিফার করি এখানে, তবে মেকানিক্যাল বা মেশিন দিয়ে ট্রাকশন দেওয়ার আগে আমরা সাধারণত ম্যানুয়াল ট্রাকশনটা আমরা প্রিফার করি, এবং এটাকে সাস্টেন করতে হবে। আমরা বেল্ট ইউজ করতে পারি, মালিগান বেল্ট ইউজ করতে পারি, অথবা আমরা হ্যান্ড ইউজ করতে পারি, এবং ট্রাকশনটা দেওয়ার পরে যদি পেশেন্ট ভালো ফিল করে, দেন এটা একটা ইন্ডিকেশন দ্যাট আমরা পেশেন্টের মেকানিক্যাল ট্রাকশন আমরা ইউজ করতে পারি। তবে ইনিশিয়ালি কখনোই আমরা মেকানিক্যাল ট্রাকশন আমরা ইউজ করি না, বা ফর মাইসেলফ আমি যেটা করি, প্রথমে ম্যানুয়াল ট্রাকশন ইউজ করি। যদি দেখি যে পেশেন্ট ভালো ফিল করতেছে,
পেইন কমেছে, সেক্ষেত্রে আমি মেকানিক্যাল ট্রাকশন ইউজ করি। সামটাইমস পেশেন্টকে সফট কলার ইউজ করতে বলা হয় কিছুদিনের জন্য, নট ফর লং টার্ম ইউজ, সাপোর্ট এবং কমফোর্টের জন্য। ম্যাসাজ খুব ভালো, আমরা অনেক সময় সফট টিস্যু ম্যাসাজ করতে পারি নেকের এখানে যে মাসল স্পাজম থাকলে। ইলেকট্রোথেরাপি যেমন টেন্স, ময়েস্ট, হিট আমরা অ্যাপ্লাই করতে পারি। পেশেন্টকে পশ্চারাল রিট্রেনিং এবং মোটর কন্ট্রোল যেমন ডিপ নেক ফ্লেক্সার স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে বলা হয় যখন পেইনটা অনেকটা সাবসাইড করে তখন। পেশেন্টকে আমরা এডুকেট করব কারেক্ট স্লিপিং পশ্চার, সার্ভিক্যাল পিলো যখন সে ট্রাভেলিং করে, স্মল নেক পিলো, সি শেপ পিলো, ঘুমানোর সময় অর্থোপেডিক পিলো যেখানে নেকটা সাপোর্টেড থাকবে, কীভাবে বসবে, কারেক্ট সিটিং পশ্চার, অফিস আর্গোনমিক্স, এগুলো পেশেন্টকে আমাদেরকে এডুকেট করতে হবে। তবে ট্র্যাকশন ইজ দ্য বেস্ট চয়েস ফর দিস টাইপ অফ প্রবলেম। সাধারণত যদি C2-তে বা বিলো C2-র নিচে হয়, C2-র নিচে যে সমস্যা যেমন C3, C4, C5, ট্র্যাকশনের পজিশন, পেশেন্টের নেক পজিশন থাকবে 20 to 30 ডিগ্রি ফ্লেকশন অবস্থায়, জাস্ট সাফিসিয়েন্ট টু ফ্ল্যাটেন দ্য লরোটিক কার্ভ। পেশেন্টের সার্ভিক্যাল লরোটিক কার্ভটাকে ফ্ল্যাটেন করার জন্য পেশেন্টের নেক পজিশন থাকবে 20 to 30 ডিগ্রি ফ্লেকশন, বাট রোপ বা দড়ি দিয়ে যে পুলটা হবে 45 ডিগ্রি। নেকের পজিশন 20 to 30 ডিগ্রি, বাট রোপের ডিরেকশন হবে 45 ডিগ্রি। ইনিশিয়ালি 5 কিলো অথবা 12 পাউন্ড দিয়ে শুরু করা হয়, মাত্র 5 মিনিটস। যদি দেখা যায় যে পেশেন্ট he or she is feeling better, then আমরা progress to up to 20 to 25 pound, maximum 20 to 30 minutes. ডিস্ক হার্নিয়েশন, মাসল স্প্যাজম থাকলে আমরা সাস্টেইন ট্রাকশন দিই, যেটা হোল্ড করে রাখবে, নট ইন্টারমিটেন্ট। যদি তোমার জয়েন্ট মোবিলিটির প্রবলেম থাকে বা ডিস্ক ডিজিজ থাকে যেমন আর্থ্রাইটিক চেঞ্জ, সেক্ষেত্রে ইন্টারমিটেন্ট ট্রাকশন, বাট এই ক্ষেত্রে রাইনেকের ক্ষেত্রে আমরা সাস্টেইন ট্রাকশন আমরা অ্যাপ্লাই করব। McKenzie cervical retraction exercise is another good technique discogenic wry neck এর ক্ষেত্রে। পেশেন্টকে সাধারণত ফ্ল্যাট লাইং এ পজিশনে তাকে বলা হয় তার চিন রিট্রাকশন করার জন্য অথবা সার্ভিক্যাল রিট্রাকশন করার জন্য, এটা সে করবে 10 টাইমস। এটাতেও অনেক সময় ডিস্কের কারণে যদি নার্ভ রুটে কম্প্রেশন থাকে, এটা প্রেশারটা রিডিউস হবে। এটা অনেকটা ট্রাকশন, just like a manual auto traction অথবা সেলফ ট্রাকশন। এটা আমরা পেশেন্ট সিটেড পজিশন করতে পারে, সিটেড পজিশনে সে সার্ভিক্যাল রিট্রাকশন করলো এবং সে ফিঙ্গার দিয়ে ওভার প্রেশার অ্যাপ্লাই করতে পারে। এটা স্টেপ 2। Okay, cervical or neck retraction exercise. This exercise typically gives relief of neck pain with or without referral into the shoulder blade or arms. You should always consult a qualified McKenzie practitioner first to ensure the exercise is suitable for your condition. Okay, so to perform retraction in standing, first of all, fix your eyes on something level so your head is neither deviated up or down. With your eyes fixed ahead, slowly and gently draw your eyes back and then release. Each time you do the exercise, you should go just to the point of pain, or if not limited by pain, you should go back as far as possible. Typically when you do this exercise, we do a minimum of 10 per exercise session, and usually once you get up to repetition 7 onwards, frequently overpressure can be applied. The way to do this is retract all the way fully, applying pressure with the hand to the chin. সুতরাং ইনিশিয়ালি আমরা বলি যে 10 টাইমস করার জন্য। সাধারণত প্রথম দিকে একটু পেইন বাড়তে পারে, বাট পেশেন্টকে এনকারেজ করা হয় টু কন্টিনিউ, এবং বেশ কিছুবার করার পর দেখা যাবে তার মিডিয়াল, তাদের স্ক্যাপুলার পেইন অথবা আর্ম পেইনটা অনেকটা রিডিউস করে, যেটা আমরা বলি সেন্ট্রালাইজেশন। নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো ফার্দার প্রোগ্রেশন। নেক্সট টাইম সে চিনটা রিট্রাকশন করা অবস্থায় সে সার্ভিক্যাল এক্সটেনশন করবে, অ্যান্ড অ্যাট লাস্ট সে লিটল বিট সাইড টু সাইড ফ্লেকশন করবে। এটা ফার্দার প্রোগ্রেশন। Sitting or standing in erect posture, begin by pulling the chin back strongly. Imagine your head is on a drawer slider and you're pulling the drawer straight back.
To properly retract, you should feel as if you're giving yourself a double chin. Maintain this position while slowly and gently tilting your head back as if to look up. Sustain this extension for 1 to 2 seconds, then return to the retracted position before relaxing to neutral. Repeat the movement of retraction and extension in a rhythmical way, aiming to move further backward with each repetition. Do not allow your chin to drop to your chest. If the movement provokes dizziness or pain radiating to the arm, do not continue the exercise. তাহলে আজকের শর্ট লেকচারে আমরা যেটা জানলাম ফ্যাসেট রাই নেক এবং ডিসকোজেনিক রাই নেকের পার্থক্য। ফ্যাসেটের রাই নেকের ক্ষেত্রে আমরা জেনেছি যে কমন কজ হচ্ছে লকড ফ্যাসেট জয়েন্ট, সাধারণত ইউনিল্যাটারাল এক পাশে হয়। আর ডিসকোজেনিক রাই নেকটা হতে পারে ডিস্ক বাল্জ অথবা প্রোল্যাপসের কারণে নার্ভ রুট কম্প্রেশন অথবা ইরিটেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ফ্যাসেট রাই নেকটা মোর কমন চিলড্রেন এবং ইয়ং অ্যাডাল্টে, বা ডিসকোজেনিক রাই নেকটা ভেরি কমন ফর মিডল এজড পপুলেশন। মোস্ট কমন C2 C3, বাট ডিসকোজেনিক রাই নেকটা ভেরি কমন C5 C6 লেভেলে। সাধারণত শুরু হয় সাডেনলি ফ্যাসেট রাই নেকটা, বা ডিসকোজেনিক রাই নেকটা হতে পারে গ্র্যাজুয়াল অনসেট, যেমন ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা করতেছে হালকা, পরে আস্তে আস্তে ব্যথাটা বাড়তেছে, যেমন ওয়েকিং আপ আফটার প্রলং স্লিপ অথবা প্রলং সিটিং ইন এ পুয়ার পশ্চার। রাইনেক ফেসেট রাইনেকের ট্রিটমেন্ট ইজি, নিডস ওনলি ফিউ সেশনস। কয়েকটা সেশন পরে দেখা যায় পেশেন্ট অনেকটা ভালো হয়ে গেছে। বাট ডিসকোজেনিক রাইনেকটা এটা নিডস ফ্রিকোয়েন্ট ট্রিটমেন্ট এবং টেক্স লঙ্গার টাইম। ফেসেট রাইনেকের ক্ষেত্রে অ্যাক্টিভ মুভমেন্টস আর লিমিটেড টুয়ার্ডস দ্য লকড সাইড। দেখা যাচ্ছে যে পাশের জয়েন্ট লকিং তার উল্টা দিকতে তার মুভমেন্টগুলো ফ্রি, বাট সেম সাইডে তার মুভমেন্টগুলো রেস্ট্রিক্টেড। বাট ডিসকোজেনিক রাইনেকের ক্ষেত্রে দেখা যায় তার সবগুলো মুভমেন্টই কম বেশি রেস্ট্রিক্টেড। ফ্যাসেট রাইনেকের ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে স্ন্যাক, সাস্টেইন ন্যাচারাল ফাইশিয়াল গ্লাইডস, অথবা জেন্টাল এখানে হবে ট্রাকশন, জেন্টাল ট্রাকশন ইন লাইন অফ ডিফর্মিটি এবং পশ্চার কারেকশন। আর ডিসকোজেনিক রাইনেকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অথবা ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্ভিক্যাল রিট্রাকশন এক্সারসাইজ, যেটা বলে আমরা ম্যাকেনজি টেকনিক আমরা বলতে পারি, অথবা ম্যানুয়াল ট্রাকশন এবং প্রোগ্রেস টু মেকানিক্যাল ট্রাকশন। সো আশা করি আমাদের এই শর্ট লেকচারের মাধ্যমে আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছি এবং ডিসকোজেনিক রাইনেক এবং ফ্যাসেট রাইনেকের পার্থক্য আমরা বুঝতে পেরেছি, এবং আমরা বুঝতে পেরেছি যে ট্রিটমেন্টটা কীভাবে একটা থেকে একটা আলাদা। সবাইকে ধন্যবাদ আজকের লেকচার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য।